হ্যালো বন্ধুরা, নমস্কার। সো আজকের ভিডিওতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিপজিশন, যেটা স্পোকেন ইংলিশের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিছু উদাহরণ সহ বিষয়টাকে গুরুত্বপূর্ণভাবে এক্সপ্লেইন করব, কিন্তু ধৈর্য সহকারে একটু দেখবেন, ভিডিওটা একটু লেন্দি হবে, ঠিক আছে? তো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। আমি একজন ছাত্র, দ্যাট মিনস I'm a student. ওকে, দেন এই যে এখানে লিখছি যে আমি হই ঠাকুরগাঁও সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। যখন সিম্পল ভাবে বললাম তখন মিনিংস করতে কোনো সমস্যা নেই, বাট যখন আমি বাক্যটাকে একটু বড় করে বাড়িয়ে দিলাম তখন আমার অর্থটাকে ট্রান্সলেট করতে প্রবলেম হচ্ছে। তো এটা কেন প্রবলেম হচ্ছে, আমরা কিসের সাহায্যে এটাকে পরিপূর্ণভাবে ট্রান্সলেট করতে সক্ষম হওয়া, সেটা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার। তো দেখা যাক, এখানে প্রথম বাক্যটাতে এখানে সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল, ঠিক আছে? এখন এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, বাট সমস্যা হচ্ছে এই অংশটাকে নিয়ে, তাই না? এখন দেখেন, আম স্টুডেন্ট অফ সায়েন্স ডিপার্টমেন্ট অফ টিজিসি, ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ। তো দেখুন তো, এই বাক্যটার মধ্যে দু জায়গায় দুটা প্রিপজিশনের ব্যবহার হয়েছে, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। এই প্রিপজিশন দুটার ব্যবহারের কারণে কিন্তু এই বাক্যটা একটা অর্থপূর্ণ বাক্যে রূপ নিয়েছে, তাই না? তো এই জন্যই আমরা মূলত প্রিপজিশনের ব্যবহার জানবো, ঠিক আছে? তো শুরু করি, এটা আমি কেটে দিলাম। এখন আমরা জানবো যে প্রিপজিশন এর অর্থটা মূলত কি, ঠিক আছে? প্রি, এই প্রি কথাটার অর্থ হচ্ছে পূর্বে, ঠিক আছে? আর এই যে পজিশন, পজিশন অর্থ হচ্ছে অবস্থান, ঠিক আছে? অবস্থান। এখন প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন হচ্ছে কার অবস্থান? প্রশ্ন, এটা হচ্ছে আমার প্রশ্ন। কার পূর্বে অবস্থান? পূর্বে তো অবস্থান বুঝলাম, কিন্তু কার পূর্বে অবস্থান? উত্তরটা হচ্ছে আপনার নাউন অথবা প্রোনাউনের পূর্বে। প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান। এখন আমি যদি এটাকে বলতে যাই তাহলে বলবো যে এই যে নাউন এবং প্রোনাউনের পূর্বে অবস্থান করে, এই যে তার পূর্বের যে শব্দগুলো আছে সামনে, এই পূর্বের যে শব্দগুলো আছে তাদের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করাটাই হচ্ছে প্রিপজিশন। ওকে, তো একটা এক্সাম্পল দেই। এখানে যদি একটা এক্সাম্পল দেই যে মিতু ইজ হ্যাপি হার, এটা কি কোনো মানে অর্থপূর্ণ বাক্য হয়েছে? হয় নাই। কিন্তু এই ফাঁকা জায়গায় যদি আমি একটা প্রিপজিশন ব্যবহার করি টু, তাহলে দেখেন তো এটা কিন্তু একটা অর্থ প্রকাশ পাচ্ছে। যেমন মিতু তার প্রতি খুশি, ঠিক আছে? তো মিতু তার প্রতি খুশি, ঠিক আছে? এটা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার একটা বৃত্তের মাধ্যমে আমরা, ধরুন এটা একটা বস্তু নিলাম, ঠিক আছে? এটা একটা বস্তু, অবজেক্ট, ঠিক আছে? এটা একটা বস্তু নিলাম, এই বৃত্তের মাধ্যমে কিছু প্রিপজিশন আমরা ব্যাখ্যা করব। এখন এইখানে অন, ঠিক আছে? এটা এই বস্তুটাকে ছুঁয়ে গেছে, ঠিক আছে? ছুঁয়ে গেছে, এই জন্য এখানে আমরা ব্যবহার করব অন। অন মানে কি? ওপরে, ঠিক আছে? তো অন মানে ওপরে, বস্তুটাকে ছুঁয়ে গেছে। যেমন এটা হচ্ছে একটা প্যান, ঠিক আছে? দ্য ফ্যান ইজ অন দ্য টেবল। কলমটি কিসের উপরে? টেবিলের উপরে, ঠিক আছে? তো এটা টেবিলের উপরে, টেবিলটাকে অবশ্যই ছুঁয়ে আছে, এজন্য অন ব্যবহার করব। এটা গেল, এই যে ছুঁয়ে আছে বস্তুটাকে, এজন্য অন।
এখন অ্যাবোভ, অ্যাবোভ মানে ওপরে, আবার ওভার, ওভার মানে ওপরে, ঠিক আছে। তো এইখানে ওভারের সাথে আমি একটা এরকম গতি চিহ্ন দিব, ঠিক আছে, গতি চিহ্ন দিব কেন এখন সেটা বলছি। অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। অন কি বললাম, যে বস্তুটাকে, এটা যদি বস্তু ধরি তাহলে এটাকে ছুঁয়ে আছে, এটা হচ্ছে অন, ঠিক আছে। আর এই যে এটা, এটাও উপরে, যেমন দ্য ফ্যান ইজ রানিং অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে ফ্যানটা ঘুরছে, অ্যাবভ, কিন্তু ফ্যানটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানেই ঘুরছে, ঠিক আছে। আবার একটা উদাহরণ যদি দেই, যে দা ডগ হ্যাজ জাম্পড ওভার দা ওয়াল। আচ্ছা দেখুন তো, কুকুরটি যখন ওয়ালটা লাফাচ্ছে তখন সে কিন্তু, কুকুরটা কিন্তু ওয়ালটাকে ছুঁয়ে যাচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে, ওয়ালটার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু সে গতিশীল অবস্থায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার, সেটা গতি থাকবে, অবশ্যই উপর দিয়ে যাবে, বাট সেটা একটা গতি থাকবে, উপরে হবে কিন্তু গতি থাকবে। যেমন বিমান আকাশের উপর দিয়ে চলে, সেটা একটা গতি আছে, গতিশীল অবস্থায়, এজন্য এখানে একটা এই যে গতি চিহ্ন দিয়েছি, ঠিক আছে। এটা গেলো ওভার, তাহলে বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। আর ফ্যানের ক্ষেত্রে হবে অ্যাবভ, যেমন ফ্যানটি মাথার উপরে ঘুরছে, একটা জায়গায় স্থির অবস্থায় ঘুরছে, ঠিক আছে। তারপরে হচ্ছে নিচে, কোনো কিছু নিচে হলে সেটাকে আন্ডার, আন্ডার, ঠিক আছে, নিচে, যেমন দ্য cat is sleeping under the bed, ওকে ক্লিয়ার। দেন পাশে যদি হয় তাহলে কি লিখতে পারি, beside, beside। এটা বলতে পারি যেমন there is a pond, there is a pond beside TGC, অর্থাৎ কলেজের পাশে একটি পুকুর আছে, ঠিক আছে। এটা যেমন যদি আমি এখানে যদি কোথাও একটা বলি যে অন, অন, আপ, আপ কখন ব্যবহার করবো, কোনো কিছু উপরে, আপ মানে উপরে একটা পেরেক দেই না আমরা, পেরেক, পেরেক পোতা, সেক্ষেত্রে আমরা আপ ব্যবহার করতে পারি। নিচে পেরেক পোতা, সেক্ষেত্রে মনে করেন যে ডাউন ব্যবহার করলাম, ঠিক আছে, ডাউন ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা গেল, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ধরেন এই যে একটা আমি দিলাম, এখানে আমরা তিনটা জিনিস জানবো। একটা হচ্ছে ইনটু, ইন টু, প্রবেশ করা অবস্থায়, প্রবেশ করছে। যেমন যদি বলা হয় সুমন এন্টার ইনটু দা ক্লাসরুম, সুমন কি করছে, ক্লাসে প্রবেশ করছে। এখানে ইনটু মানে প্রবেশ করা, আবার অ্যাক্রস, অ্যাক্রস মানেও প্রবেশ করা, অ্যাক্রস, অ্যাক্রস, আবার থ্রট মানেও প্রবেশ করা, থ্রট মানেও প্রবেশ করা। ইনটু মানে প্রবেশ, অ্যাক্রস মানে প্রবেশ, আর থ্রট মানেও প্রবেশ। কিন্তু পার্থক্য হচ্ছে এই যে সুমন এন্টার্ড ইনটু দা ক্লাস, সুমন ক্লাসে প্রবেশ করছে, এটা এ হচ্ছে স্বাভাবিক অবস্থায় প্রবেশ করছে, ঠিক আছে। আবার অ্যাক্রস, এ হচ্ছে একটা গতি নিয়ে প্রবেশ করবে, গতি নিয়ে, গতি নিয়ে। আর এ হচ্ছে স্বাভাবিকভাবে একটা স্লো মোশনে, স্লো মোশনে, ঠিক আছে, স্লো। তো এটা যদি একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে যেমন লতা, লতা সুইম অ্যাক্রস দা রিভার, এটা বলতে পারি, ঠিক আছে। এই হচ্ছে একটা গতি নিয়ে, নদীর সাঁতরে পার হওয়ার সময় তাই নদীর একটা স্রোত থাকে, অবশ্যই একটা গতি নিয়ে পেরোতে হবে, না হলে তো সে পেরোতে পারবে না, তাই না। তারপরে হচ্ছে থ্রট, এটা একটু স্লো থাকবে মোশনটা, ঠিক আছে। তো যেমন হরি জানালার দিকে তাকালো, জানালার ভিতরের দিকে তাকালো, হরি লুকড থ্রট দা উইন্ডো, ওকে, এটা বলতে পারি। দেন
এবং এটা যদি পুরাটাকে একটা দেশ মনে করি এর ভিতরে, তাহলে আমরা ইন ব্যবহার করতে পারি। ঠিক আছে, কোনো কিছুর ভিতরে, এটা একটা দেশের মধ্যে, তাহলে আমরা ইন ব্যবহার করতে পারি। এবং ভেতরের ভিতরে যদি হয়, ঠিক আছে, ভেতরের ভিতরে আমরা কি ব্যবহার করব? অ্যাট, অ্যাট ব্যবহার করব। আবার যদি বাইরে বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব? আউট, একেবারে আউট করে দিলাম, তাই না? এটাকে আউট করে দিলাম, ঠিক আছে, আউট ব্যবহার করতে পারি। তো এগুলো হচ্ছে বেসিক আলোচনা, বেসিক জিনিস, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে একটা পার্ট গেল। তো এতক্ষণ বৃত্ত দিয়ে জানলাম, ঠিক আছে। এখন বৃত্তের বাইরে কিছু আছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা এখন দেখব অফ। অফ এর অর্থ সবসময় র এবং এর এরকম অর্থ বহন করে, যেমন নদীর মাছ, ঠিক আছে, নদীর মাছ। তো এক্ষেত্রে দেখবেন যে বাংলাটার ক্ষেত্রে নদীটা আগে আসে, মাছটা পরে, কিন্তু ইংরেজি করার সময় মাছটাই আগে চলে আসবে। ফিশ, ফিশ অফ রিভার, ফিশ অফ রিভার। ওকে, তারপর আরেকটা উদাহরণ যদি দেই, যে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ এর ছাত্র, তাহলে আমরা কি ছাত্রটাকে আগে চলে আসবে না ইংরেজি করার সময়? এই যে স্টুডেন্ট অফ টিজিসি, এটা গেল অফ এবং অফের ব্যবহার, এটা এইভাবে হয়, ঠিক আছে। বাংলাটা আগে, বাংলাটা প্রথমে যেভাবে হয় নদীর মাছ, ইংরেজি করার সময় মাছটা আগে চলে আসে, এটা হচ্ছে অফের ব্যবহার, ঠিক আছে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ রুলস জানবো, সেটা হচ্ছে আমরা জানি মাঝে, বিটুইন, বিটুইন এবং অ্যামং, দুটারই অর্থ হচ্ছে মাঝে। এটা হচ্ছে দুইয়ের মাঝে, ঠিক আছে, আর দুইয়ের অধিক, দুইয়ের অধিক বোঝাতে এমন ব্যবহার করব, ঠিক আছে। তো উদাহরণে যদি যাই, the conversation between Mitu and Shaun, the conversation between Mitu and Shaun was interesting. দেখুন, মিতু এবং শাওনের মধ্যে যে আলোচনাটা ছিল সেটা খুবই মজাদার ছিল। এবং আমি যদি এখন আলাদা একটা এক্সাম্পল দেই, যে লতা was standing among a group of people. দেখুন, লতা একটা গ্রুপের মধ্যে, অনেকগুলো মানুষ ছিল, তার মাঝে সে দাঁড়িয়েছিল, অনেকের মধ্যে সে দাঁড়িয়েছিল, লতা দাঁড়িয়েছিল, আর এটা দুইয়ের মধ্যে কনভারসেশনটা খুব মজাদার ছিল। তো এই হচ্ছে দুটা পার্থক্য, ঠিক আছে। তো এটা গেল একটা রুলস। তো এখন আমরা একটা সরল রেখা আমি আঁকে নিয়েছি। এখানে দেখুন, এই সরল রেখাটার মাধ্যমে আমরা তিনটা জিনিস ক্লিয়ার হবো, একটা হচ্ছে সিন্স, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে টিল বা আনটিল। ওকে, সিন্স হতে থেকে, ঠিক আছে, যেমন একটা নির্দিষ্ট সময়, এটাকে যদি 2000 সাল থেকে ধরি, এটা হচ্ছে অতীতের নির্দিষ্ট সময়, অতীতের নির্দিষ্ট সময়,
ঠিক আছে, আর এটা হচ্ছে ভবিষ্যতের নির্দিষ্ট সময়। ভবিষ্যতের নির্দিষ্ট সময়, এর মাঝখানে যে সময়টা, ঠিক আছে, এর মাঝখানে যে সময়টা, যেমন 2000 থেকে 2024 কত বছর, 24 বছরের যে সময়টা, 24 ইয়ার্স, এর এর ব্যবধানে যে সময়টা, এর জন্য ফর ব্যবহার করব। তো এখন আমি কয়েকটা এক্সাম্পল দিই, ঠিক আছে, যেমন হতে থেকে, it has been raining since it has been raining since 5 p.m. ওকে, দেখুন, হতে থেকে সকাল বিকাল 5টা হতে বৃষ্টি হচ্ছে। ও, বিন বানানটা ভুল করছি না, ঠিক আছে। তো হচ্ছে দেখুন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 5 p.m. বিকাল 5টা হতে বৃষ্টি হচ্ছে, এটা একটা গেল, ঠিক আছে। তারপরে ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 hours, ঠিক আছে, 5 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, বা 5 ঘন্টা যাবৎ, বা 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এটা একটা সময় ধরে, 5 ঘন্টা ধরে, ঠিক আছে। তারপরে আরেকটা দেখুন, যে it has been raining till 5 a.m. ঠিক আছে, সকাল 5টা পর্যন্ত বৃষ্টি হতে থাকবে, ঠিক আছে। তো এখানে 3টা বিষয় ক্লিয়ার করা গেল, বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওকে, তো এখন অনেকগুলো নিয়ম জানলাম, তার মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সময় এবং জায়গার ক্ষেত্রে দুটা জিনিস ক্লিয়ার করবো, ঠিক আছে। একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে প্লেস, ঠিক আছে। দুটা জিনিস এখন ক্লিয়ার করব। তার মধ্যে এখানে দেখুন, একটা শতাব্দী থেকে সপ্তাহ, শতাব্দী থেকে সপ্তাহ আমরা ব্যবহার করব হলে ইন 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 বসবে, ঠিক আছে। যেমন ইন 1971, ঠিক আছে। অথবা এটার আরেকটা ব্যবহার করতে পারি, যেমন ইন জানুয়ারি, এরকম। আর যদি বারের ক্ষেত্রে হয়, তাহলে আমরা কি ব্যবহার করব? বারের ক্ষেত্রে অন ব্যবহার করব, যেমন হচ্ছে স্যাটারডে, সানডে, এগুলোর ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে দিনের বৃহৎ সময়ের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব, আর ক্ষুদ্রতম সময়ের পূর্বে কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। কিন্তু এখানে কনফিউশনটা কোন জায়গায়, যে বৃহৎ সময় আর ক্ষুদ্রতম সময়, প্রচুর কনফিউশন আমাদের মধ্যে, ঠিক আছে। তো এটাকে আমি ক্লিয়ার করি। এই যে প্রথমেই হচ্ছে কোনটাকে নিয়ে নিব, আচ্ছা এটা কি মিশাই দিব, আচ্ছা থাক। দিনের বৃহত্তম সময় এবং ক্ষুদ্রতম সময়, সেটা হচ্ছে প্রথমে কি ভোর দিয়ে শুরু হয়, তাই না? ভোর হচ্ছে ডন, ডন মানে হচ্ছে ভোর। তারপর হচ্ছে মর্ন, মর্ন মানে মর্নিং যেটা আর কি, ঠিক আছে, মর্ন। তারপর হচ্ছে নন, নন মানে দুপুর, আফটারনুন, আফটা আফটারনুন। এরপরে গোধূলি, ঠিক আছে, আফটারনুনের পর গোধূলি হচ্ছে ডাস্ক, ডার্ক, ঠিক আছে, ডার্ক। তারপরে যে ইভিনিং,
ইভিনিং এর পরে হয় নাইট, তাই না? এখানে দেখতে হবে একটা জিনিস, যে 7টা জিনিস আছে, কিন্তু দেখুন 7টা আছে না? 7টার মধ্যে এই যে ডন এটা আছে, এটাতে প্রথমে অ্যাড ব্যবহার হবে, তারপরে ইন, তারপরে অ্যাড, তারপরে ইন, তারপরে অ্যাড, তারপরে ইন, তারপরে অ্যাড। প্রথম কার্ডটা মনে রাখলে হয়ে গেল অ্যাড। ডন ভোরবেলা থেকে, ভোর থেকে শুরু, ভোর, মর্নিং, নুন, আফটারনুন, ডার্ক, ইভিনিং অ্যান্ড নাইট। ক্লিয়ার? এখানে আর তাহলে মনে রাখতে হচ্ছে না দিনের বৃহৎ সময় বা হচ্ছে ক্ষুদ্রতম সময়, এগুলো মনে রাখা কনফিউশন অনেক সময় আমার নিজেরও হয়, ঠিক আছে? এভাবে মনে রাখবেন, ইজিলি মনে থাকবে। সো দ্যাটস দ্য থিং। এন্ড এবার আসি হচ্ছে প্লেস এর ক্ষেত্রে, ঠিক আছে? গ্রহ থেকে উপগ্রহ, গ্রহ থেকে উপগ্রহ পর্যন্ত ব্যবহার করব কোন? ক্লিয়ার? আর্থ মানে পৃথিবী, ঠিক আছে? আর ওখানে যতগুলো গ্রহ আছে সবগুলোর পূর্বে আমরা ই করব, ঠিক আছে? কয়টা গ্রহ আছে, উপগ্রহ কতগুলো আছে, সবগুলোর পূর্বে অন ব্যবহার করব, ঠিক আছে? একটা গেল। আর আমরা ইন ব্যবহার করব কখন? মহাদেশ, মহাদেশ থেকে বড় শহর, ঠিক আছে? মহাদেশ, মহাদেশ থেকে বড় শহর ব্যবহার করব ইন। যেমন কি কি বড় শহর, কি কি মহাদেশগুলো যত আছে, আমেরিকা মহাদেশ, ইয়ে মহাদেশ, সব মহাদেশগুলোর পূর্বে আমরা ইন ব্যবহার করব। আর হচ্ছে বড় শহরের পূর্বে, ঠিক আছে, ব্যবহার করব ইন। আর যদি ছোট শহর হয় তাহলে আমরা ব্যবহার করব অ্যাট, ছোট শহরের ক্ষেত্রে। যেমন ঠাকুরগাঁ আমাদের অ্যাট ব্যবহার করব, ঠিক আছে, ছোট শহর এগুলো। অথবা আমাদের ছোটখাটো গ্রামে যেমন বোদা, সিটি, এইগুলোর ক্ষেত্রে অ্যাট ব্যবহার করব। তো এটা হচ্ছে একটা থিঙ্ক, বুঝতে পেরেছেন? তো এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে যানবাহন। যানবাহনের ক্ষেত্রে, যানবাহনে তো আমরা চড়ি, তাই না? তো কখন আমরা ওয়ান ব্যবহার করি, কখনো আবার দেখি যে বাই ব্যবহার করি, এটা কখন? যেমন অন কখন ব্যবহার করি? মোটর সাইকেল, ঠিক আছে? তারপর হচ্ছে বাই ব্যবহার করি হচ্ছে বাসের ক্ষেত্রে, ঠিক আছে, বাসের ক্ষেত্রে। তো কেন এটা হয়, কারণটা বলি। কারণটা হচ্ছে যখন আমরা মোটর সাইকেলে চড়ি তখন কিন্তু ওটার সাথে আমরা শুয়ে থাকি, মোটর সাইকেলটার সাথে। আর বাসটার আমরা কিন্তু ভেতরে থাকি, ঠিক আছে, বাসের ভেতরে থাকি, এবং এই জন্য এটাতে আমরা বাই ব্যবহার করে থাকি। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে টু, টু এটা যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। টু এর অর্থ সাধারণত দিকে, তারপরে হচ্ছে কাছে, প্রতি, নিকটে, ঠিক আছে? যেমন দিকে, কাছে, প্রতি, নিকটে অর্থ বোঝাতে আমরা টু ব্যবহার করে থাকি। আবার টু এর পরে হচ্ছে ভার্বের সব সময় প্রেজেন্ট ফর্ম হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন হচ্ছে ঘুমাতে, চলতে, বসতে, নাচতে, খাইতে, শুইতে, এইগুলোর ক্ষেত্রে সব সময় টু ব্যবহার করা হয়। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? টু প্লে, খেলতে, এরকম, ঠিক আছে? তো মূল ভার্ব যদি থাকে তার পূর্বে সবসময় টু ব্যবহার হয়, ঠিক আছে? এটা একটা রুলস গেল। সো হচ্ছে যে এগুলো হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে ধৈর্য সহকারে যারা দেখছেন অবশ্যই উপকৃত হয়ে গেছেন, বা আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে, ঠিক আছে?
So if I made any unintentional mistake, pardon me. Okay. So thank you. Thanks for watching me and support me. Okay. Bye bye. See you again.